জীবনকে আমরা কতজন কতভাবেই না বিশ্লেষণ করে থাকি, কখনো কখনো জীবনের নানা পরিচয় উপস্থাপন করি। সেই উপস্থাপনায় দর্শক কেউ কেউ নিজেকে ফেমাসও মনে করি। কিন্তু দর্শক, আমরা বিশ্বাস করতে চাই আপনি আপনারা প্রত্যেকেই ফেমাস, প্রত্যেকেই নিজ নিজ কাজে অসাধারণ এবং ফেমাস। বিশ্বাসটা শুধু নিজেকে করতে হবে, আর আমরা আপনার সেই বিশ্বাসের জন্য বারংবার আপনাকে প্রশ্ন করে মনে করিয়ে দিতে চাই, আর ইউ ফেমাস? দর্শক, স্বাগত জানাচ্ছি আর ইউ ফেমাস সিজন 4-এ। আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। দর্শক, আর ইউ ফেমাসের এই আয়োজন মানে ভিন্ন পর্ষা, ভিন্ন স্বার্থে, ভিন্ন ব্যাপার স্যাপার থাকে আমাদের সাথে। আজকে কিন্তু তার ব্যত্যয় করছেন। আজকে দুর্দান্ত দারুণ কিছু মানুষ আমাদের সাথে যুক্ত রয়েছেন, যাদের সাথে আড্ডাটা হবে বেশ জম্পেশ। তবে সেই আয়োজনে কিন্তু থাকতে পারবেন আপনিও, অর্থাৎ আমাদের এই আয়োজনটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে একই সাথে দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেখানে যে কোনো ধরনের মন্তব্য এবং প্রশ্ন কিন্তু করতে চাইতেই পারেন আপনি আমাদের সাথে যুক্ত হওয়া অতিথিদের কাছে। আমি আপনার হয়ে সেই মন্তব্য এবং প্রশ্ন ছুড়ে দেবো আমাদের সাথে যুক্ত হওয়ার সারথীদের কাছে। ফলে আর দেরি না করে এখনই লিখতে থাকুন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে যে কোনো ধরনের প্রশ্ন এবং মন্তব্য। তবে আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাই তার আগে আমাকে একটু চা খেতে হবে। সরি, চাটা খুব গরম, আজকে অনেক বেশি গরম, ধোঁয়া উঠছে, খুব বেশি ধোঁয়া উঠছে। এবং এই চা গরম, কেমন গরম সেটা নিয়ে আসলে কথা বলতে চাই। এবং সেই কথা বলার জন্য আমার সাথে বলেছিলাম যেটি দুর্দান্ত কিছু মানুষ যুক্ত রয়েছেন আমাদের সাথে, যুক্ত রয়েছেন যাকে অনেক দিন ধরে আমি আমাদের এই আয়োজনে চাচ্ছিলাম। আমরা অনেকবার প্ল্যান করেছি কিন্তু হয়নি, একদমই হয়নি। আজকে হয়ে গেছে। দর্শক, আমাদের সাথে যুক্ত রয়েছে সাফা কবির। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। নিশ্চয়ই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, আপনি কেমন আছেন? আমি চা হাতে খুব ভালো আছি। চাটা খুব গরম, এটাই একটা সমস্যা। চা গরম, রাইট। সমস্যাটা সমাধানটা করতে হবে, এবং সেই সমাধানের পথটা, প্রেসক্রিপশনটা আপনার কাছে আছে মনে হয় না? জি অবশ্যই। আচ্ছা, ঠিক আছে। চা গরম থাকলেও সেটার প্রেসক্রিপশনটা আছে। কেমন প্রেসক্রিপশন দেন সাফা সেটা আমি জানবো। তবে আমাদের সাথে আরও কিছু গুণী মানুষ যুক্ত রয়েছেন। পার্থ শেখ, স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। নিশ্চয়ই ভালো আছেন? জি অবশ্যই। আপনি কেমন আছেন? দুর্দান্ত। ভালো না থাকার কোনো অপশন নাই, একটাই অপশন, ভালো থাকতে হবে। সেটাই। ভালো থাকার জন্য আজকে চিকিৎসক নিয়ে এসেছি, সাথে ডাক্তার আছে, সাথে এমবিবিএস সদ্য পাশ করা ডাক্তার। এক্স্যাক্টলি। ঠিক আছে, সো খারাপ থাকার কোনো অপশন নাই। এবং দর্শক, আপনারা যারা অনেক বেশি কষ্ট করে পড়াশোনা করেন, যারা আসলে স্বপ্ন দেখেন দিন শেষে মেডিকেলে হতে হবে, এবং মেডিকেলে ভর্তি হয়ে আমি দেশ, দশ, মানুষের এবং বিশেষ করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাজটা তাদেরকে ভালো রাখতে চাই, তেমনই একজন মানুষ যে প্রত্যয় দেখেন, স্বপ্ন দেখেন, আমাদের সাথে যুক্ত রয়েছে। একদমই ডাক্তার না কিন্তু, সারা জেবিন অদিতি। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। নিশ্চয়ই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি অনেক বিশেষণে বিশেষায়িত করলাম আপনাকে, সবগুলো মিথ্যা। সত্যি কাইন্ড অফ মিথ্যা, কিন্তু এটা গল্পের প্রয়োজনে সত্যি। যে গল্পটা আছে সেই গল্পটা নিয়ে আসলে কথা বলবো। তবে আমি একটা মানুষের দুর্দান্ত রকম দারুণ ভক্ত। মানুষটা আসলে কেমন যেন অভিনয় করে না, একদমই করে না। আমি তার খুবই অল্প কাজ দেখেছি, অল্প কাজের মধ্যে শুধু মুগ্ধতা ছড়িয়েছে। রেজওয়ান পারভেজ, স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। থ্যাংক ইউ। কেমন আছেন রেজা ভাই? ভালো। আপনি ওইভাবে বলেন না, কেমন এটা আসলে কিভাবে যেভাবে বলি, এটা দেখতে হলে তার চৌকিতে চোখ রাখতে হবে। আচ্ছা। এক কাপ গরম চা হাতে, আচ্ছা, চৌকিতে বসে যেতে হবে। আচ্ছা, দেখতে পাবেন আমাকে আসলে। আচ্ছা, আপনাকে দেখতে পাওয়া যাবে। ইটস মি, আমি রেজওয়ান পারভেজ। আচ্ছা, না, আমরা আসলে একটা দৌড় দিতে চাই, এবং দৌড়টা দেওয়ার জন্য জোয়ান তাগড়া মানুষজন দরকার, রাইট? আমার কাছে মনে হচ্ছে আপনি মনে হয় সেই জোয়ান তাগড়ার মানুষ নাকি? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের একটা কমন প্রশ্ন থাকে সাফা, আমাদের এই আয়োজনে খুবই কমন। আমরা সবাইকে ডেকে ডেকে এনে জিজ্ঞেস করি, আর ইউ ফেমাস? আমি বুঝতে পারছিলাম যে এই প্রশ্নটা আমার দিকে আসবে। আই থিঙ্ক আই এম নট। কেন নয়? আই থিঙ্ক আই এম আ নোন পারসন। আপনি আমাকে পরিচিত মুখ বলতে পারেন, বাট ফেমাস, বিখ্যাত, এটা তো আসলে অনেক বড় একটা শব্দ। হয়তোবা কখনো আমি আমার কাজের মাধ্যমে আই ওয়ান্ট টু বি আ ফেমাস। কিন্তু আমি আপনি একটা ক্লারিফিকেশন দিতে চাই আমাদের এই আয়োজনের মাধ্যমে। আমরা একটু আগে একটা ইন্ট্রোডাকশন দিয়েছি একদম শুরুতে, এবং সেখানে বলতে চাই যে একটা কথা, যে আমরা ফেমাস শব্দটাকে রূপক অর্থে ব্যবহার করি। আমরা বিশ্বাস করি এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ আসলে অসাধারণ, এবং দিন শেষে আমরা সবাই একটা সময় চলে যাব, শুধু থেকে যাবে কাজটা। এবং রূপক অর্থে ফেমাস ব্যাপারটাই হচ্ছে কাজ। ফলে আমরা মানুষজনকে ডেকে ডেকে এনে জিজ্ঞেস করি, আপনি আপনার কাজটা ঠিকভাবে করছেন? সাফা, আপনি আপনার কাজটা ঠিকভাবে করছেন? পার্থ, কাজটা হচ্ছে তো ঠিকঠাকভাবে? ফলে এটাই আসলে আমাদের কথা, মানুষজনকে ডেকে এনে তাহলে জিজ্ঞেস। এটা সহজ, আমি একটু কঠিন করে ভেবে ফেলেছি। এক্স্যাক্টলি, ইট ইজ। এবং সেই কাজ যদি আসলে প্রভাব রাখে, আমাকে হাসায়, কাঁদায়, তাহলে মনে হয় এটা প্রভাব রাখছে, তাহলে আপনি ফেমাস। ইউ আর পার্থ, আর ইউ ফেমাস?
ইয়েস বলা ছাড়া কোনো অপশন নেই বর্তমানে। ইয়েস আই এম ফেমাস। ইউ আর, কারণ আপনার কাজ প্রভাব ফেলে, আমাকে হাসায়, আমাকে কাঁদায়, আমাকে চিন্তা করায়, তাই না? এবং আরও সেটা গভীর চিন্তায় নিমজ্জিত করে হচ্ছে অদিতির কাজে। অদিতি, আমি যদি খুব করে বলি যে আপনার কাজ যেখানে প্রভাব ফেলে এবং মানুষজন কম স্ক্রিন প্রেজেন্স থেকেও যে ইম্প্যাক্ট ফেলতে পারে, আমি আপনার একটা কাজ দেখেই সেটা বুঝেছি এবং সেটা ইম্প্যাক্টফুল। বাট আর ইউ ফেমাস? After this show and Chagaram, I will be famous. I guess. ইউ আর অলরেডি, কারণ হচ্ছে আপনার কাজটা প্রভাব ফেলেছে। Thank you so much. যারা দেখেছেন, আমার মতো অসাধারণ দর্শকরা যারা দেখেছেন, আপনারা যাদেরকে বলেন সাধারণ দর্শক, কিন্তু আমি বলি আমাদের দর্শকরা অসাধারণ। অবশ্যই ডেফিনেটলি। হ্যাঁ, ফলে সেই অসাধারণ দর্শকদের কাছে অদিতির প্রেজেন্সটা খুব ভালো লেগেছে এবং আপনার কথা তো জোশ জোশ জোশ, একদম বেশি বেশি জোশ। জন পারভেজ, কেন, কিভাবে আর ইউ ফেমাস তার আগে বলেন। না, আপনার শোতে যখন আসছি তখন অবশ্যই ফেমাস। না, আমি আসলে বললাম না, আপনি একটু আগে বললেন রূপক অর্থে আসলে প্রতিটি মানুষই সৃষ্টির সেরা জীব, যেহেতু সেই অর্থে আসলে সবাই ফেমাস, তো অবশ্যই সেই অর্থে আমি ফেমাস। বাট কাজের মাধ্যমে কতটুকু আসলে ফেমাস হতে পারছি বা মানুষের কাছে যেতে পারছি, সেটা তো আসলে দর্শকরা বলতে পারবে। একদমই তাই। কিন্তু ওই যে আমি আবার একটু বলি যে অল্প সময় থেকে যে গভীরভাবে ইম্প্যাক্ট ফেলা যায়, সেটা আপনাদের কাজ থেকে মানে মনে করিয়ে দেয়। এবং আমি অনেক কাজ দেখে ভালো লাগে, মনে থাকার মতো অনেক কাজ আছে। আমি আপনাদের এই কাজটা নিয়ে বেশি কথা বলতে চাই, কারণ এই কাজটার মিনিংটা, মেসেজটা অনেক গভীর, একদম তাই। অনেক গভীর। এবং এই কাজটা মানে এই ঘরানা নিয়ে কাজ হয় খুব কম। আপনাদের মনে আছে কিনা জানি না, আমরা যখন ছোট ছিলাম তখন অনেক প্যাকেজ নাটক হতো। প্যাকেজ নাটকের শুটিংয়ে সবসময় এই চা বাগানের শুটিংটা বা সিনারিওটা ব্যবহার করা হতো। যদিও এরকম গল্প খুব এসেছে দুই একটা গল্প, কিন্তু এরকম 178 থেকে 185 টাকা পাওয়া শ্রমিকরা, তাদের কথা এবং তাদের যে স্ট্রাগলটা, এবং আমার মনে হচ্ছে যে আপনি একটা দুর্দান্ত বেস্ট ডায়লগ দিয়েছেন এইখানে, যেটা হচ্ছে যে এটা ভাই বলতে পারবে আই থিংক। না, আমার ওই গাছটা, এই লাইনটা হচ্ছে এরকম যে চা গাছ কত চা বড় গাছ হয় কত জানেন? বড়। এক্স্যাক্টলি ইট ইজ, চা গাছের মানুষগুলো আসলে চা গাছের একটা মতো। নির্দিষ্ট সমান হাইটের পরে তাদেরকে আর বাড়তে আমার মনে দেওয়া হচ্ছে হয় না। পুরো সিরিজে একটা বেস্ট ডায়লগ পেয়েছে এবং এটা এই গভীর মানে আপনাদের, আমি সবারই ডায়লগ খুব ইম্প্যাক্টফুল, বাট এটা হচ্ছে পুরো সিরিজটা আপনার কন্টেন্টটার একটা সারমর্ম বা ওই ডায়লগটা। Exactly. একদম। সাফা, আমি একটু জানতে চাই কেন যুক্ত হলেন, এবং আপনার প্রতি আমার একটা তীব্র অভিযোগ আছে। তীব্র অভিযোগটা হচ্ছে আপনাকে স্ক্রিনে পাই না, এটা হচ্ছে অভিযোগ। এবং একটা কাজে পেলাম, সেইটা হচ্ছে অনেকদিন পরে, আমার মনে হচ্ছে যে অনেকদিন পরে আপনি আসলেন। অভিযোগটা আগে বলবেন যে কেন আপনাকে পাই না এবং এই কাজটার সাথে কেমন করে যুক্ত হলেন। আমাকে কাজে এখন আর আগের মতো পাওয়া যায় না, জাস্ট বিকজ অফ দ্য স্ক্রিপ্ট। আমার কাছে মনে হয় যে ভালো গল্প, ভালো চরিত্র আসে না দেখে আমি আসলে কাজটা কমিয়ে দিয়েছি। কারণ আমি আসলে চাই আমার দর্শককে নতুন কিছু উপহার দিতে, সেই চেষ্টা তো সবসময় থাকে। সো ভালো গল্প, ভালো স্ক্রিপ্ট না আসলে আসলে কীভাবে আমি ভালো গল্প আমার দর্শককে উপহার দিব। বাট আই থিঙ্ক আপনার যেরকম অভিযোগ আছে, এরকম অনেক দর্শকেরও আছে। বাট একদমই। এই চা গরম দেখার পর মনে হয় একটু অভিযোগটা কমে যাবে। একদমই কমে যাবে। আমি এই আয়োজনটা শুরু করার আগে আমাদের প্রডিউসারের সাথে কথা বলছিলাম, উনিও বলছিলেন যে আমি সাফা কবিরের অনেকদিন পরে একটা কাজ দেখলাম এবং আমি দেখার সাথে সাথে ঝটপট করে দেখে ফেলেছি, শুধু বিকজ অফ সাফা কবির। খুব ভালো লাগলো, খুবই ভালো লাগলো। আর চা গরম কাজটা করার পেছনে অন্যতম কারণ হচ্ছে এটার গল্প। এটার গল্পটা আসলে এত শক্তিশালী, এত ইম্প্যাক্টফুল, এত পাওয়ারফুল, এবং অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয়েছে যে এই ধরনের কাজ সচরাচর হয় না এবং এরকম একটা সমাজের গল্প আমি আগে বলতে দেখিনি। সো যখনই আমার কাছে আমার ডিরেক্টর শঙ্খ দাশগুপ্ত এরকম একটা গল্প বলেছেন এবং বলেছেন যে এই কাজটা তুমি করতে চান, আমি আসলে কোনো কিছু চিন্তা না করে বলেছি আই ওয়ান্ট টু বি আ পার্ট অফ ইট, বিকজ এখানে যদি আমি একটা ছোট অংশও হতে পারতাম আমার কাছে খুব ভালো লাগতো। এবং আরেকটা অন্যতম কারণ হচ্ছে শঙ্খ দাশগুপ্ত, অফকোর্স আমি তার কাজের অনেক ভক্ত। তিনি সবসময় খুবই পাওয়ারফুল, ইম্প্যাক্টফুল গল্প বলেন। সো জায়গা থেকে তার সাথে কাজ করার ইচ্ছা তো আসলে সবসময় ছিল। পার্থ, একটু ফিরতে চাই যে একটা বস্তা নামাইছি আর একটা বস্তা কাঁধে পড়ছে, তাই না? এই বস্তা নিয়ে যখন কাজটা করলেন, যখন এটা নাম আসলো সাফা কবির এবং আপনি যেভাবে কাজ করেন, আপনার ব্যাপারটা খুবই মানে দুর্দান্ত। আমি আপনার যে কটা কাজই দেখেছি, কেমন একটা চঞ্চল সবটাতে ক্যারেক্টার একটা চঞ্চল, এবং এটা আপনার সাথে খুব না মানানসই সেট। পার্থ শেখ বসলেই আমি মনে করি দুইটা বিষয় আমার কাছে মনে আসে। একটা, পার্থ শেখ হচ্ছে ক্রিকেটার, আমি জানি না আপনি কেমন কেমন একজন 6 মারেন, এটা হইতে পারে আপনার প্রথম সিরিজটা দেখার পরে। আর দ্বিতীয়টা হইতে পারে যে আপনাদের একটা সেলিব্রিটি ক্রিকেট শো হলো, সেখানে আপনি অনেক স্কোর করেছেন, আমি সবার কাছ থেকে শুনেছি, সবাই বলেছে। ফলে পার্থ শেখ বললে আমার কাছে দুইটা বিষয় মাথায় আসে। এক হচ্ছে পার্থ শেখ হচ্ছে
ক্রিকেটার, আর একটা হচ্ছে সে চঞ্চল প্রকৃতির একজন অ্যাক্টর। আমার ধারণা ভুল? না, একদম কারেক্ট, একদম ঠিকঠাক। কারেক্ট। আর এখন আমি ক্রিকেটার না, ক্রিকেট তো আমাদের রক্তে, বাংলাদেশের সবার রক্তে ক্রিকেট। Indeed. সো আমরা সবাই এখানে, যেমন রেজন ভাই কখনো কখনো ক্রিকেট খেলছে, আপনারা তো খেলছেন অফকোর্স, অবশ্যই। আমিও খেলছি। সো এটা আসলে আর কি, এখন আর প্রফেশনালি তো আর খেলা হয় না, সো অ্যাক্টিংটা এখন প্রফেশন। অ্যান্ড চরিত্রগুলোর মধ্যে আমি অলওয়েজ খুঁজি যে কোথায় আসলে এনার্জিটা সুন্দর মতো স্ক্রিনে ট্রান্সমিট হয় প্রত্যেকটা চরিত্রের। অ্যান্ড আই থিঙ্ক আমার কাছে ওই চরিত্রগুলো আসে যেগুলোর হচ্ছে একটু চঞ্চল, একটু থাকে না যে একটু লাইট, একটু পজিটিভ। সো সেদিক থেকে আমার মনে হয় যে এই ক্যারেক্টার চুজিংয়ের পিছনে আসলে আমার একটা হাত আছে, যে আচ্ছা ঠিক আছে, যদি কিছু না কিছু করা যায়, কিছু না কিছু করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা ভালো কিছু বের করা যায়, বা সো এই জন্য হয়তো আপনি দেখেছেন, বা এরকম চরিত্রটাগুলো একটু বেশি দেখা যায় আমাকে। কাজটা করতে পেরে মজা লেগেছে? চাগরুম চাগর 100%। কেন? বিকজ আমার কাছে মনে হচ্ছে এটা অনেক বেশি ইনফরমেটিভ আমার কাছেও, যখন আমি স্ক্রিপ্টটা পড়েছি। অ্যান্ড এরকম অনেক ইনফরমেশন আছে যেটা আমি আগে জানতাম না। ওদের ওয়েজ রেট থেকে শুরু করে ওরা কিভাবে দিন কাটাচ্ছে, সারাদিন ওরা কতটুকু কষ্ট করে, বা ওদের কালচার কি, ওরা যে ভিন্ন একটা দুনিয়ায় বসবাস করে আমাদের দেশে থেকেও, এটাও আসলে জানা গেছে আর কি। থাকে না যে আমি কাজটা করেছি, আমার খুব ভালো লেগেছে, অ্যাট দ্য সেম টাইম আমার এটাও ভালো লেগেছে যে আমি অনেক কিছু শিখতে পেরেছি কাজটা করে। সো ওভারঅল বলবো খুবই ভালো অভিজ্ঞতা বলতে পারেন। বা থ্যাংক ইউ। আমি অভিজ্ঞতাগুলো আরও শুনবো, ইনডেপথ শুনতে চাই, তবে একটু ফিরতে চাই নন্দিনীর কাছে, অদিতির কাছে। অদিতি, আমাদের এই যে কমিউনিটি নিয়ে আমরা কাজটা করলাম, তাদের জিতে যাওয়া দরকার, এবং নন্দিনীর জিতে যাওয়া দরকার বিশেষ করে, এবং আপনি সেই নন্দিনী, এবং নন্দিনীরা জিতে গেলে একটা কমিউনিটি জিতে যায়, বাংলাদেশটা জিতে যায়, কারণ এই কমিউনিটিটা রিপ্রেজেন্ট করে বাংলাদেশকে। দিন শেষে আমরা যতই চা গরম খাই, এবং সাফার একটা বিশেষ ডায়লগ আছে, সারা জীবন তো চা খেয়ে চায়ের দামটাই দিলাম, এবার না হয় একটু রক্ত ঘাম দিলাম। এবং রক্ত ঘামের ব্যাপারটা একদম কন্টেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত আছে, এবং আপনারা এত দুর্দান্তভাবে সেটাকে কন্টিনিউ করেছেন। হ্যাটস অফ, থ্যাংক ইউ। জোশ। এবং নন্দিনী, আপনি যখন কাজটা করেছেন, ফিল করেছেন ওই চরিত্রটা? হ্যাঁ, আমি আসলে কোনো চরিত্র প্লে করার জন্য আমার ওই পুরো ব্যাপারটার মধ্যে পুরো মানে ঢুকে যেতে হয়। ওই নন্দিনী কেমন, নন্দিনী কোথা থেকে বিলং করে, ওর আশেপাশের ব্যাপারগুলো কেমন, সব কিছু আমার ভিতরে অ্যাবজর্ভ না করলে আমি প্রপারলি অ্যাক্টিং করতে পারি না। তো আমার জন্য নন্দিনীকে বোঝাটা খুবই ইম্পর্টেন্ট ছিল, যেটা আমি শুটিংয়ের মাধ্যমে করতে পেরেছিলাম। ওই চা বাগানের মানুষগুলোর সাথে মিশেছিলাম, এর জন্য বুঝতে পেরেছিলাম যে ওদের লাইফস্টাইলটা কেমন। এর জন্যই হয়তো নন্দিনী একেবারে ওদের মতো করে অভিনয়টা করতে পেরেছিল। চা গরমের এই কাজটা করে আপনার কেমন লাগলো, এটা দুইটা লাইনে আমাকে উত্তর দিবেন, বাট আপনি যে ওই অ্যাকসেন্টটাতে কথা বলেছেন, ওই অ্যাকসেন্টটাতে আমাকে উত্তরটা দিবেন। ভুলে গেছি কি না, শিখাই দেবো তোকে আবার। আমাকে আমার অ্যাকসেন্ট ধরায় দিতে হেল্প করেছিল পারভেজ ভাই। সো এই কাজটা করে আমার খুব ভালো লেগেছে। আমার সারা জীবনের এটা একটা বড় প্রাপ্য হয়ে থাকবে। থ্যাংক ইউ সো মাচ। পুরো কন্টেন্টে মানে আপনি না থাকলে মনে হতো যে এটা জমতো না, মানে জমতো না হচ্ছে যে কেমন জানি একটা ভাইব তৈরি করা, এই ভাইবটা না হইলো আপনার কি দিয়ে। একটা অনেকগুলো ডায়লগের কথা তো আমি বললাম, একটা ডায়লগ মানে এটাও ইম্প্যাক্টফুল একটা ডায়লগ, ডাক্তার আর পুলিশ কোনো কাজে আসে বলা তো যায় না, একই সাথে সাংবাদিকও রাখতে হবে। আমাদের স্ক্রিপ্ট রাইটারের নাম কিন্তু রিয়াদ ভাই। আচ্ছা। সো রিয়াদ ভাই পুরো স্ক্রিপ্টে এত দুর্দান্ত ডায়লগ লিখেছেন। রাইট। সো আমার কাছে মনে হয় যে যেই কথাগুলো রবিন দা বলেছে না কেন, প্রত্যেকটা ডায়লগ ইটস জাস্ট সো মেমোরেবল ফর দিস প্রজেক্ট। অ্যান্ড প্রত্যেকটা ডায়লগেরই কিন্তু একটা আলাদা মিনিং ক্রিয়েট করে, খুব আছে, যেটার মাধ্যমে আমরা আসলে চা বাগানের অবস্থান, তাদের মানুষের অবস্থান এবং পুরো সমাজটার অবস্থান বুঝতে পারি। আপনাদের মানে সাফা যেটা বললেন যে এখানে আমি আসছিলাম যে বিভিন্ন পার্সপেক্টিভে, সেটা সামাজিক হোক, পারিবারিক হোক, প্রেমের হোক, সব কিছুতেই ডায়ালগগুলো না খুবই মানে মনে রাখার মতো ডায়লগ। এবং আপনি এখানে যুক্ত হলেন রেজন ভাই, সেই ক্ষেত্রে কি কাজ করেছিল, মানে মনে হয়নি যে এটাতে আপনি কতটুকু দিতে পারবেন, বা এটা থেকে কতটুকু নিজেকে নিবেদিত করবার সুযোগ আছে? অ্যাকচুয়ালি কাজটা যুক্ত হওয়ার পেছনে প্রথম ছিল আসলে আমি দাদার অনেক বড় ফ্যান শঙ্খ দাশগুপ্তর, কারণ ওনার
প্রিভিয়াস যে কাজগুলো আমি দেখেছি জি। ওনার কাজের মধ্যে দিয়ে উনি মানে মানুষকে তো এন্টারটেইন করছেনই, পাশাপাশি খুব সুন্দর মেসেজ দিয়ে যাচ্ছেন। এবং ওনার কাজগুলো ম্যাক্সিমামই হচ্ছে আমি দেখেছি যে উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে উনি কাজ Exactly, এর করেন, আগে মালতী মেয়েদেরকে, ছিল, হ্যাঁ প্রিয় মালতী, বা আগে দেখেন গুটি দেখেন, বা মেয়েদের একটা শক্তি নিয়ে, নারী শক্তি নিয়ে উনি কাজটা করেন, যেটা আমার কাছে খুব ভালো লাগে বেসিক্যালি। তো দাদা যখন আমাকে অ্যাপ্রোচ করে এই কাজটার জন্য, আমি স্ক্রিপ্ট না শুনে আমি বলেছি যে ওকে আই উইল, কাজ আই দুই হাত শুড, তুলে রাজি। হ্যাঁ কাজ তার মতো একজন ডিরেক্টরের সাথে কাজ করতে পারা, ইটস ভেরি, আই মিন আই বি সো লাকি। সেই জায়গা থেকে চিন্তা করেছিলাম। দেন যখন গল্পটা শুনলাম, গল্পটা শোনার পরে ধীরে ধীরে যখন চরিত্রের মধ্যে যাত্রা শুরু করলাম, তখন মনে করলাম প্রথমে তো এক ধরনের ফ্যান্টাসির জায়গা থেকে যে চা বাগানের গল্প বা এরকম হয় না, যে একটা ডিফারেন্ট চরিত্র করব, কিন্তু চরিত্রটার আসলে গভীরতাটা কতটুকু হতে পারে বা কতটুকু গভীরে আমাকে যেতে হতে পারে, সেই জিনিসটা প্রথম দিকে আসলে চিন্তা করিনি। তো আমরা যখন অনেক রিহার্সেল করেছি, কিন্তু আমরা স্ক্রিপ্ট রিডিং করেছি, রিহার্সেল করেছি, তো এর মাধ্যমেই না আস্তে আস্তে যখন চরিত্রে বসবাস করতে শুরু করলাম, তখন এক ধরনের অন্যরকম চিন্তা ভাবনা তৈরি হলো। এবং আমার কাছে স্ক্রিপ্ট পড়ে মনে হলো যে রবিন শুধু একজন চা বাগানের শ্রমিক নন, প্রক্ষান্তরে উনি একজন দার্শনিক, ফিলোসফার। ওর ভিতরে এডুকেশন নেই, বাট ওর যা লার্নিং আছে, রুট মানে একদম বাগান থেকে, মাটি থেকে, ওই সমাজ থেকে, সেই জায়গা থেকে ওর দেখেন, ওর কথা বলার মধ্যে যেই আপনি ওর সব কথার মধ্যে এক ধরনের ফিলোসফি পাবেন, এবং তার ভেতরে কোনো ফিল্টার নেই, ফিল্টারলেস একজন পার্সন, যে হচ্ছে ভয়টাও দেখায় খুব সাবলীলভাবে, বা একটা খুব সিরিয়াস কথাও বলছে খুব সাবলীলভাবে, যে হয়তো এখানে ছিনতাইকারী আছে, চাকু মেরে দেবে বড় জোর, হ্যাঁ, বেশি right, কিছু হবে না। right. বাট ওইটা না, ওইটা চাকু মেরে দেবে, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার, বাট ওটা ও রিয়েলাইজই করছে না, এটা ভেরি নর্মাল থিং ওর জন্য। তো ও হচ্ছে ফিল্টারলেস একজন পার্সন। তো ওর ভিতরে ইমোশনস আছে, অ্যাঙ্গার আছে। আমরা দেখি যে সরলতার যে উদাহরণগুলো আমরা ছোটোবেলায় বই থেকে বা লোকমুখে শুনেছি, যে সরল মানুষ, সহজ সরল মানুষ যেমন হয়, রবিন ইজ এক্স্যাক্টলি দ্যাট একদমই পার্সন। তাই, একদমই। সাপলেও মানুষ ভালো, শুধু মাঝে মাঝে একটু মদ খায়, মাঝে মাঝে একটু, শুধু মাঝে মাঝে একটু আসে। আমি না, রবিন। ডাল খাওয়া নায়ক মিঠু। ডাল কি ডালটা মজা ছিল। ডালটা মজা ছিল। ডাল খাওয়া নায়ক মিঠু, নায়ক ম্যাগনেট দা বানিয়েছিলেন তো? মেঘনাথ না, ওনার নাম? মেঘনাথ এটা ফাইন্ড আউট করলো হচ্ছে কি আবার হচ্ছে মিঠু, যে আপনি তো এটা বিশ্বাসই করে বলছেন ম্যাগনেট, ম্যাগনেট। এবং কে বিশ্বাস করেছে? আয়রন দি। আচ্ছা, এটা বোঝার জন্য আসলে কন্টেন্টটা দেখতে হবে। একদমই, মানে আমরা যে আলোচনা করছি এগুলো হচ্ছে পাঞ্চ লাইন। সো ডাল খাওয়া নায়ক মিঠু, একটা অভিজ্ঞতা বলেন শুটিং এর সময়, যেটা মানে শুনতে ভালো লাগবে, মনে রাখার মতো। আমি বলবো যে মৃত্যুঞ্জয় দা যে ক্যারেক্টারটা, জোশ। সো তাকে শুটের আগে পাওয়া যাচ্ছিল না, আচ্ছা। তাকে শুটের আগে পাওয়া যাচ্ছে না, তাকে অনেক খুঁজে টুজে একটা জায়গা থেকে নিয়ে আসা হয়েছে। সে ইন জেনারেল ক্যারেক্টারটা হচ্ছে এরকম, সে পড়ে থাকে সারাদিন, ঘুমায় থাকে, সে আর কেউ আই থিঙ্ক কোনো কাজ করে না, না না, উনি প্রেসিডেন্ট, সম্ভবত বাগানের প্রেসিডেন্ট, বাগানের প্রেসিডেন্ট কোনো আছে কাজ করে না। উনি, সম্ভবত তো এরকম একদম। তার যখন ছবি আঁকতে যাই, তো তাকে বারবার বলতেছিল যে আর কি চোখের পলক ফালাবেন না, আচ্ছা। একদিকে তাকায় থাকবেন, হ্যাঁ, রাইট? হ্যাঁ। তো সে বারবার এরকম করে, তাকে বলার পর আর বেশি করছে। তো দাদা বলতেছে যে চোখের পলক ফালাবেন, আপনি স্টিল থাকবেন, সোজা হয়ে এভাবে বসে থাকবেন। তো আমি তো ছবিটা আঁকতেছিলাম, তো যখন সিন করতেছিলাম তখন মনে হতেছে তাকে দেখে আমি আরো বেশি হাসতেছিলাম। তাকে যেতে তার সাথে ইন্টারেকশনটা অনেক মজার ছিল, তার সাথে আমরা কেউ কিন্তু কথা বলতে পারিনি। সাফ অনেক চেষ্টা করেছে তার পাশে যেয়ে বসে তার সাথে একটু ছবি তুলতে, আচ্ছা, তার সাথে আমার একটু একটা কথা ছবিও বলতে, আছে, ছবিও হ্যাঁ। আছে, অনেক চেষ্টা করেছে আমরা সবাই একটু কমিউনিকেট করার তার সাথে, তার কোনো সাথে কথা বলে না। সে কোনো কথা বলেনি। ছবিটা পোস্ট করেছেন সোশ্যাল না, মিডিয়াতে? এখনো আমি করিনি। আমার কাছে এগুলো আছে, আমি আসবে ছবিটা সামনে। পোস্ট করব, আমি করেছিলাম বাট আমি হ্যাঁ। আর্কাইভে রাখছি, কালকে হয়তো আমি পোস্ট করব। আমাকে একটু দিও তো। হ্যাঁ, খুবই পোস্ট সুন্দর। করে লিখবেন যে মৃত্যুঞ্জয়কে দেখতে হলেও আপনারা কন্টেন্টটা Content দেখেন at least। সো আয়রন দি, আপনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে যে আমি যে ডায়লগের কথা বলছিলাম, সাইফুল্লাহ রিয়াদ, রাইট? সো উনি যেটা লিখছিলেন, আমি একটা আরো কয়েকটা ডায়লগ, টেস্ট ড্রাইভ, ইঞ্জিন ঠিক আছে কিনা, বন্যেরা বনে সুন্দর, আর গাড়ি গ্যারেজ। সো এই মানে ডায়লগগুলো যখন দিচ্ছিলেন, ব্যাপারটাকে মানে
আমাদের কাছে মনে হচ্ছিল আরে এটাই মনে হয় সাফা, এত দুর্দান্ত করে কেমন করে বলেন, মানে আচ্ছা ওইটাই মনে হয় আপনি ওই যে আয়রন দি বা ওই রোলটা প্লে করা, এটার জন্য কি প্রিপারেশন হয়? এবং সেখানে আপনি বলছিলেন একটু যে আপনার ডিরেক্টরের একটা ভূমিকা আছে, মানে এটা কি আপনার নাকি ডিরেক্টরের? মানে স্বকীয় ভাবে যে উপস্থাপন করা, ক্যারেক্টারের মধ্যে ঢুকে গিয়ে যে উপস্থাপনটা করা। আই থিঙ্ক আই অ্যাম ট্রুলি ডিরেক্টরস আর্টিস্ট। আমি আসলে ডিরেক্টরের উপর একদম ব্লাইন্ডলি ট্রাস্ট করি, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম উনি আমাকে যে ডিরেকশনগুলো দেয় ওগুলোকে অ্যাডাপ্ট করার চেষ্টা করি। সো আমাদের এই যে আপনি যেটা আগে একটা কথা বললেন না যে আপনি অভিযোগ যে আমার এত বিরতি কেন, জাস্ট বিকজ আই ওয়ান্ট টু ডু গুড ওয়ার্কস, অ্যান্ড একটা ভালো কাজ কিন্তু সচরাচর আসে না, ওয়ান্স ইন আ ওয়াইল আসে। সো জায়গা থেকে একটা ভালো গল্প, ভালো টিমের সাথে কাজ করার এইটাই বিউটিটা হচ্ছে যে একটা চরিত্রকে খুব সুন্দর করে পোট্রে করা যায় এবং পোট্রে করার সময়টা পাওয়া যায়। আসলে আমাদের এই ডায়লগগুলো আই থিঙ্ক আমরা এতবার রিহার্সাল করেছি, আমরা এতবার স্ক্রিপ্ট রিডিং করেছি, এটা আমাদের মাসল মেমোরিতে একদম সেট হয়ে গট গিয়েছিল। ইনটু আওয়ার নার্ভস বেসিক্যালি। হ্যাঁ, সো তখন যখন আমরা মানে একটা তো প্রিপারেশন থাকে যে ক্যারেক্টারাইজেশনটা আমি কিভাবে করতে চাই, বা আমার ডিরেক্টর ক্যারেক্টারটাকে কেমন দেখছে, এই গল্পে ক্যারেক্টারটার ইম্প্যাক্টটা কীরকম, বা ও কি মেসেজটা থ্রো করবে, কি ইম্প্যাক্টটা ফেলবে, এটা তো একটা আছেই ম্যাথ। এটা ছাড়াও আরও কিছু জিনিস হচ্ছে আমাকে সেট, এনভায়রনমেন্ট, সিচুয়েশনস অনেক বেশি হেল্প করে টু গেট ইন আ ক্যারেক্টার। আচ্ছা, সো এটা আমার কাছে অলওয়েজ মনে হয় যে আমি রিহার্সাল অলওয়েজ একভাবে করি, অ্যান্ড সেটে গেলে আমার ডেলিভারিগুলো ডিফারেন্টভাবে হয়। আপনি কেমন But- করে পারেন যেটা আমরা পারি না? পারবেন ভাই, আমার বিশ্বাস আপনি যেভাবে উপস্থাপনা you are. করছেন প্রসেস যেমন আপনি পারছেন, আমি পারি নাই। দর্শক, আমাকে এখন যেটা পারতে হবে, ঠিকঠাক ভাবে পারতে হবে, সেটা হচ্ছে একটা ছোট্ট বিরতি নিতে হবে। আপনার সাথে থাকুন, কোথাও যাবেন না। সুস্বাগত আরো একবার, আপনারা দেখছেন আরই ফেমাসের আয়োজন এক গুণী মানুষ, গুণী সারথী আমাদের সাথে যুক্ত রয়েছেন, যাদের সাথে আড্ডাটা হচ্ছিল বেশ জম্পেশ। তবে এই মুহূর্তে আমি একটা কঠিন প্রশ্ন সহজভাবে করতে চাই। রেজওয়ান প্রফেসর, আপনাকে পঞ্চায়েত দেখেছেন, হ্যাঁ দেখেছি, কেমন লেগেছে? খুব ভালো, খুব মিউজিকটা ভালো। মনে আছে? হ্যাঁ মিউজিকটা মনে আছে, মাথার মধ্যে গেঁথে আছে না? একদম। আপনার কি কেন ভাবে আমি আপনাকে যে মিউজিকের কথাটা বললাম, কেন বললাম বলেন তো? অনেকেই বলছে যে হয়তো সিমিলার, মানে মিউজিকটা আমাদের ইসের সাথে সিমিলার আছে, আপনি বাট দুর্দান্ত বুঝেন না, আমার আগেই আপনি সব উত্তর দিয়ে দিলেন। একেবারে সিমিলার বলতে হ্যাঁ, একটা দেখুন মানে যে কোনো জিনিসের মানে সৃষ্টি বা যে কোনো ক্রিয়েটিভ কাজের একটা জিনিস, একটা টিউন হচ্ছে কি অনেক ভাগে ভাগ হয়ে যায় যে কোনো ইসে, আর টিউন 100% আপনি সিমিলারিটিস মানে পাবেন না, কিন্তু কিছুটা ওই আদলটা হয়তো পাবেন। এইটা আসলে সিনেমার গল্পের স্বার্থে বা সিনেমার যে আমাদের যে লোকেশন, যে সাবজেক্ট, সেই সাথে আসলে এইটাই মনে হয় বেস্ট একটা ইয়ে যাচ্ছিল বলে আমাদের মানে যিনি মিউজিক করেছেন তিনিও মনে করছিলেন। কিন্তু পঞ্চায়েতের মানে হুবহু ওই ইয়েটা নাই, কিন্তু ওই আদলে হয়তো না, কাজ আমি ইয়ে হুবহু হয়েছে। বলছি না, তবে আমি এটার মধ্যে একটা ইতিবাচক ব্যাপার আপনাকেও শেয়ার করি যে পঞ্চায়েতের মিউজিকটা যেমন ভাবে মাথার মধ্যে গেঁথে আছে, আমার এই আপনার চা গরমের মিউজিকটা আমার মাথার মধ্যে মস্তিষ্কে ব্যাপারটা সেট। জি। ফলে এটা যদি সেট হয় তাহলে এটা ইম্প্যাক্টফুল। মানে আপনি আমাকে এটাকে গেঁথে দিয়েছেন। গেঁথে দিয়েছেন, বা ডাক্তারের প্রেসক্রিপশনের মতো এই বড়িটা, একটা হচ্ছে 2টা সাদা বড়ি আর 2টা লাল বড়ি, হলুদ হলুদ বড়ি, হ্যাঁ। আচ্ছা 2টা সাদা বড়ি আর 2টা হলুদ বড়ি আমাকে ডাক্তার সাহেব গিলাইতে পারছেন। আর সেটা কাজও করছে মনে হচ্ছে, একদম। যেহেতু মিউজিকটা সেট হয়ে গেছে মাথায়, মাই মেডিসিন ইজ ওয়ার্কিং। তাহলে এটা তো ভালো, যদি কোনো কিছুর না, আদলে আমার আরেকটা কাছে জিনিস মনে হয়- সৃষ্টি হয়। জি, আমার কাছে এই ক্ষেত্রে মনে হয় যে অনেক ধরনের হামিং যখন আমরা শুনি খুব একই রকম লাগে হামিং, কিন্তু ইটস জাস্ট ওই প্যাটার্নটাতেই হয়। কিন্তু আপনি যদি দুটো মিউজিক পাশাপাশি রেখে শুনেন, আপনি তখন ডিফারেন্সটা বুঝতে ডিফারেন্স পারবেন। এক্স্যাক্টলি। না না, আমি তো দুইটার ব্যাপারে খুবই সচেতন, মানে আমি মিলাচ্ছি না। তবে ওইটা যে কাজ করেছে, আমি আপনারটাই বললাম যে আমার মস্তিষ্কে যে ব্যাপারটা কাজ করেছে আসলেই কাজ করেছে, এবং দর্শকদেরও নিশ্চয়ই সেটা কাজ করেছে। তবে অবশ্যই। একটা বিষয় একটু জানতে চাই যে 2টা সাদা বড়ি আর 2টা হলুদ বড়ির গল্পটা করবার সময় মানে আমি ওনাদের এক্সপ্রেশনগুলো দেখছিলাম, মানে শব্দটা আমি নির্লিপ্ত যে এত নির্লিপ্তভাবে ওনারা বলছিলেন, কিন্তু আমার দারুণ লাগছিল। মানে আপনি তো সামনে ছিলেন, মানে আপনি তো অ্যাকশনের পরে যে একটা কি যেন আপনারা অ্যাক্টররা বলেন রিঅ্যাকশন Reaction. দিতে হয়, আপনি কেমন করে দিচ্ছেন? আপনার হাসি ঠাসি পায় নাই ওনাদের এটা দেখে? না, একদমই না। আর এই যে সাদা বড়ি এবং হলুদ বড়ির যে গল্পটা, এটা কিন্তু একটা বাস্তব ঘটনা ওখানকার। হ্যাঁ, আমাদের এই
ফিল্মটার মধ্যে যা যা দেখানো হয়েছে, যে যে চিত্র আসলে তুলে ধরা হয়েছে, এগুলো কিন্তু সব চা গরমের মানুষের জীবন থেকে নেওয়া, কোনো কিছু কিন্তু আরোপিত না। সো যেটা হয় ওটাকেই আমরা আসলে তুলে ধরার চেষ্টা করেছি। সেখান থেকে ওরা কিন্তু আসলে, ওদের ওখানে কোনো মেডিকেল সেন্টার নেই, ওদের ওখানে কোনো স্কুল নেই, ওদের ওখানে নেটওয়ার্কও নেই। সো জায়গা থেকে আসলে ওরা ওই সাদা বড়ি হলুদ বড়ির বাইরে ওরা আসলে কিছুই জানে না। না, আমি একদমই সত্যি, এবং আমি যেহেতু ওনাদের সাথে আমারও একটা কাজের কারণে ওঠা বসা, খুবই অল্প সময়ের জন্য, আমরা হয়তো অল্প সময়ের জন্য গিয়ে থাকি এবং দেখতে অনেক বিউটিফুল লাগে, এবং সেই বিউটিফিকেশন, বিউটিফিকেশনের পেছনের গল্পটা আসলে অনেক বেশি হার্ড, এবং সেই হার্ড গল্পটাকে যারা ভালো করতে চায় তারা হয়তো আপনার মতো, আয়রনদির মতো, যারা ভালো করতে চায় না তারা হচ্ছে সেলফিশ, যারা নিজের ভালো ছাড়া আর অন্য কিছু দেখতে পারে না, তাই কি? না, আই থিঙ্ক প্রত্যেকটা মানুষই সেলফিশ, তাদের নিজেদের কারণে অথবা তাদের লাভড ওয়ান্সদের কারণে। সো ওই জায়গা থেকে মিঠু সেলফিশ ছিল, হয়তো তার লাভড ওয়ান্সদের লাভড ওয়ানের কারণেই। সো ওই দিক থেকে আমি বলবো চরিত্রটা হয়তো ওই জায়গা থেকে সেলফিশ ছিল, বাট আই থিঙ্ক ও যে ডিউরেশনটা ওই জায়গায় গেছে বা কাটাইছে, ওর ওই রিয়েলাইজেশনটা আসে নাই যে আসলে ওর কিছু করা লাগবে ওদের জন্য, বা ইন জেনারেল আই থিঙ্ক ও জীবনে যতটুকু পেরেছে সাহায্য করেছে। আই থিঙ্ক এটা অনেক বেশি পরিষ্কার ছিল যে যখন ও রিয়েলাইজ করেছে যে আসলে আমার হেল্পটাও দরকার নন্দিনীর বা এই কমিউনিটির মানুষদের, তখন কিন্তু আবার ঝাঁপিয়ে এসেছে। বা যখন ওই স্কুলের ব্যাপারটা দেখলো, যেটা কিন্তু আসলে একটা বাস্তব ঘটনা, যে সাপ্তাহিক বেতন হচ্ছে 1 কোটা চাল ওই স্কুলটার। আমরা কিন্তু একদম বর্ডারের কাছাকাছি এই সিকোয়েন্সটা শুট হয়েছে। আমরা অলমোস্ট 4 ঘন্টা জার্নি করে ওই জায়গায় গেছিলাম, 4 ঘন্টা জার্নি করে ওই জায়গাটা গেছিলাম। ওখান থেকে ইন্ডিয়ার বর্ডারটা ছিল 5 মিনিট দূরত্ব হয়তো বা। সো ওই স্কুলটাতে আসলে এরকম, আসলে সাপ্তাহিক বেতন হচ্ছে চাল, এক পট চাল। সো ওই সিনটা আমার কাছে আর কি থাকে না, অ্যাজ আ হিউম্যান বিংও আমার কাছে মনে হয়েছে যে আসলে এটা যদি আপনি হয়তো বা যদি নিজের চোখে দেখতেন যে 1 কোটা চাল নিয়ে যাচ্ছে, পড়ে গেল, এই সপ্তাহের বেতনটা হয়তো দেয়া হবে না। সো খুবই আর কি ইমোশনাল একটা ব্যাপার, কিন্তু আমার যেটা মনে হয়েছে। অবশ্যই। এন্ড আমি চেষ্টা করেছি যে পুরো মিঠু চরিত্রটা দিয়ে আর কি টু লিভ থ্রু দ্য ক্যারেক্টার, যে আর কি আমি ওই জায়গায় গিয়েছি অ্যান্ড ওখান থেকে আমার জার্নিটা শুরু করার, অ্যান্ড আমি ওই জার্নির থ্রুতে আসলে শিখতে চাই, জানতে চাই, ডেলিভার করতে চাই আমার ইন্টেনশন। মিঠু আমার কাছে ফিরতে চাই। মিঠুর পরে যে আপনি ডায়লগটা দিলেন, ওইটা আমাকে একটু শোনান এখন। এইসব তো আমি বলতে চাই না, না, এগুলো হচ্ছে মিঠু ওই টোনটা লাগবে একদম। মিঠু, আই মিঠু, তারপরটা বলবো না। তারপরটা যদি আপনার জানতে হয় তাহলে আপনি তো অলরেডি দেখে ফেলেছেন, আমাদের দর্শকদের দেখার পালা। এক্স্যাক্টলি। আমিও আরেকবার দেখেন, যারা একবার দেখেন তারা আরো একবার দেখেন, তাই না? আচ্ছা, আপনি তো একবার দেখেছেন, আপনার কি আরেকবার দেখতে ইচ্ছে করছে? হ্যাঁ, অবশ্যই, কারণ এটা একটা ইনডেপথ গল্প, এবং আমাদের গল্প। আমরা যাকে একটু ইগনোর করি, যে কমিউনিটিকে মানে দেখতে ভালো লাগে, বাট ক্যামেরার চোখে দেখতে অনেক কালারফুল লাগে, সবুজের মধ্যে থেকে তারা একটা একটা করে পাতা তুলছে, এবং আমাদের প্রতিনিয়ত জীবনের সাথে মিশে থাকা একটা উপাদান চা, সেটির পিছনের মানুষের গল্প আমাদের কখনোই দেখা হয় না, একদমই দেখা হয় না। এবং এই কাজটি করার সময় আমার এমনটি মনে হচ্ছে যে চা বাগানকে আমি সবসময় খুব দূর থেকে দেখেছি, এবং চা শ্রমিকদের সবসময় গেলে আমরা ছবি তুলতাম, বাট ওনাদের জীবন, ওনাদের ভাবনা, ওনাদের গল্প কখনোই জানা হয়নি, যেটা আমার এই কাজের মাধ্যমে জানা হয়েছে। এবং আমার কাছে সবচেয়ে বেশি মনে হয় এই যে টি ওয়ার্কারদের যে এই অসুবিধাগুলো, ওরা যে এতভাবে সুবিধা বঞ্চিত হচ্ছে, এটা কিন্তু এখন উঠে আসছে। এতদিন কিন্তু এগুলো আমাদের একদমই অজানা ছিল। ভেরি অনেস্টলি আমাকে যদি বলেন, এই কাজের আগে আমি আসলে এমনটা ধারণাই ছিল না যে তারা কতটা ডিফিকাল্টিজের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং সামহাও তাদের কণ্ঠ আমরা কখনো শুনতে পাই না। সো আই রিয়েলি হোপ যে তাদের জীবনে পরিবর্তন আসে। জি, নন্দিনী, একটু আপনার একটা এক্সপ্রেশন নিয়ে কথা বলতেই চাই, যেটা হচ্ছে যে আপনি যখন আয়রনদিকে আপনার কি বলে পরিচয়পত্রটা বের করে দিলেন, ওই এক্সপ্রেশনটা একদম বিশেষ, একদম জোশ, অন্যরকম। আমি দুইটা এক্সপ্রেশনের কথা একটু এটা নিয়ে আবার একটু জানতে চাই, যে আপনি যখন আপনার কি বলে দাদার কাছে একটু যার সাথে ঝগড়া করলেন এবং একটা মার খেলেন অবস্থা বাবার সাথে, ওই সময়টার, আর হচ্ছে যে এই যে আইডি কার্ডটা দেওয়ার সময়টার, এই দুইটার সিনের একটু গল্পটা যদি একটু ছোট করে বলেন, যে এক্সপ্রেশন দেওয়ার ক্ষেত্রে কি কি পরিকল্পনা ছিল? আমি আসলে কোনো কিছু পরিকল্পনা করে করি না,
আমি ক্যারেক্টারের ভিতরে যে তারপর আমাকে ওই সার্কামস্টেন্সে যা যা হয় ওটা রিয়াকশনটা দেওয়ার চেষ্টা করি। তো ওই আমার বাবা যখন আমাকে চর মারে তো আমাকে বলেছিল আমি কি আস্তে চর মারবো, আমি বলেছি আপনি রিয়েল যেটা সেটাই জোরে করেই দিবেন, দ্যাটস ওয়াই ওটা রিয়াকশনটা যেন রিয়েল আসে। তো পুরোটাই ওই সিচুয়েশনে থেকে নন্দিনী কিভাবে রিয়াক্ট করতো ওটাই করতে চেয়েছি। সেটা কি অদ্ভুত এক এক্সপ্রেশন, ঠান্ডা খুনির মতো? হ্যাঁ, ডিপ, ডিপ, ভেরি ডিপ। ভেরি ডিপ, ভেরি ডিপ। ব্যাপারটাকে সহজ করে দিয়েছেন রেজন প্রভেজ। আমি আবারও বলি, আমি যখন আপনাদের সাথে কথা বলছিলাম, আমার পুরো প্রোডাকশন টিমটা তারাও কিন্তু এটা অনেকে দেখেছে এবং বারবার বলছিল যে এই ডায়লগটা, ওই ডায়লগটা, এবং ডায়লগের কারণেই মনে হয় আমার কাছে সাইফুল রিয়াদ ভাইকে একটা থ্যাংক ইউ সো মাচ, যে ওনাকে Of course, of course. যে এই ডায়লগের কারণে আপনাদের প্রতিটা কথাগুলো না মানুষের মনে গেঁথে গেছে। এই ডায়লগটা বেশি নাকি দরকার বেশি, নাকি অভিনয়টার দরকার বেশি রেজন প্রভেজ? ডায়লগটা দরকার বেশি না, মানে প্রশ্ন ঠিক অভিনয়টা মানে আপনার এক্সপ্রেশনটা দরকার বেশি নাকি ডায়লগটা দরকার বেশি? দেখেন দুটোর পরিপূরক আসলে। এক্সপ্রেশন ছাড়া আসলে ডায়লগ মানে পরিপূর্ণতা পাবে না, আবার ডায়লগ ছাড়া এক্সপ্রেশনসও পরিপূর্ণতা পাবে না। তবে হ্যাঁ, মানে অনেক অভিনয় আছে ডায়লগ ছাড়া, হয় শুধু এক্সপ্রেশনস দিয়ে হয়তো অনেক কিছু বোঝানো যায়। তবে সারা সিনেমা জুড়ে বা যে কোনো মানে পুরো একটা নাটক জুড়ে বা সিনেমা জুড়ে আপনি শুধু এক্সপ্রেশনস দিয়ে সব কিছু করতে পারবেন না। এটা একমাত্র করেছিলেন ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাক্টর চার্লি চ্যাপলিন। তো এখনকার যুগে আসলে ডায়লগের পাশাপাশি এক্সপ্রেশনসটাও দরকার, দুটোর পরিপূরক আসলে। তবে ডায়লগ শুধু মাথায় রেখেই মানে শুধু মাথায় রেখে মুখস্থ বলে দিলেই আসলে চরিত্রটাও দাঁড়াবে না, গল্পটাও দাঁড়াবে না। দুটোকে একসাথে ব্লেন্ড করে সমন্বয় করেই আসলে দর্শকের সামনে উপস্থাপন করতে হবে। একদমই তাই, এবং সেই সমন্বয়টা আসলে খুব জরুরি। সমন্বয়ের ক্ষেত্রে পার্থ শেখ, আপনার কাছে আমার যে প্রশ্নটা থাকবে, তার আগে আমাকে একটা দুর্দান্ত বিষয় সমন্বয় করতে হবে, সেটি হচ্ছে একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, আরও ফেমাসের আয়োজনে ছোট্ট একটা বিরতি নিচ্ছে, ফিরছি একটু পরে, আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না। দর্শক, আরও একবার স্বাগত। আপনারা দেখছেন আরই ফেমাসের আয়োজনে একঝাঁক গুণী মানুষ, গুণী সারথি আমাদের সাথে যুক্ত রয়েছেন, যাদের সাথে আড্ডাটা হচ্ছিল বেশ জম্পেশ। তবে আমি এবার একটা ভিন্ন বিষয়ে কথা বলতে চাই আপনাদের প্রত্যেককে, যেটা হচ্ছে যে যে কেউ প্রশ্নটার উত্তর দিতে পারেন। সেটি হচ্ছে যে সবাই আমরা কন্টেন্ট দেখার সময়, কন্টেন্ট তৈরি করার সময়, অর্থলগ্নি করার সময় কিংবা অভিনয় করবার সময় ভিউয়ারশিপ নিয়ে চিন্তা ভাবনাটা করি, যে আচ্ছা এটা মানুষের কাছে কতটুকু পৌঁছাবে এবং কতটুকু জনপ্রিয় হবে, এবং অনেকটা সময় নাম অনেক বড় ফ্যাক্ট হয়ে দাঁড়ায়, যেখানে চা গরম একটা ডিফারেন্ট নাম, এটা মানুষ দেখবে কিনা। ভিউয়ারশিপের এই চিন্তা ভাবনা আপনারা করেন কিনা? স্বামী কেন জেলে দিলে মনে হয় একটু বেশি দেখে, তাই না? রাগী স্বামী, হ্যান ত্যান, কি কি আমি যেন বলবো আছে। কিছু না আর কি, কেউ বলতে চাও বলছো, বলো। বলো তুমি। শুনবো, সফরটা শুনবো। পার্থ ভাই, আপনি একটু যদি সবাই বলতেন। বলবো, তুমি ফার্স্ট। আর যেটা মনে হয় এটা অবশ্যই অনেক আনন্দের ব্যাপার প্রত্যেকটা আর্টিস্টের জন্য বা প্রোডাকশনের প্রত্যেকটা টিমের জন্যই, যে আর কি আমার কন্টেন্টে সবাই দেখুক। সো এটা ভিউজের মাধ্যমে দেখুক বা যেভাবে দেখুক, প্রমোশনের মাধ্যমে দেখুক, আমার কন্টেন্টটা দেখুক। And আমার মনে হয় আর কি প্রমোশন আমরা ওই কন্টেন্টগুলোরই করি যেটা আমরা চাই আসলে মানুষ দেখুক, কাজটা দেখুক। আমরা জড়সড়ভাবে সবাই যেভাবে হোক জানান দেওয়ার মাধ্যমে, বন্ধু বান্ধব থেকে শুরু করে সবাইকে, যেভাবে আর কি পিয়ার প্রমোশন থেকে শুরু করে ওভারঅল সবকিছু মিলে আমরা চাই কাজটা দেখুক। আমরা এত এফোর্ট দিয়েছি, টিমের সবাই এত কষ্ট করে কাজটা করেছে, এটা সবাই দেখুক। সো আমার মনে হয় এটা চাওয়াটা আর কি নেগেটিভ কোনো কিছু না। ফার্স্ট অফ অল আমার কাজটা মানুষজন দেখুক, অ্যান্ড সেকেন্ড অফ অল এটার জন্য কাজ করাটা আই থিঙ্ক নেগেটিভ। অ্যান্ড যখন আমি কাজটার উপরে কনফিডেন্ট পুরোপুরি যে আচ্ছা ঠিক আছে এই কাজটা চাই অনেক অডিয়েন্স দেখুক, অনেক মানুষের কাছে যাক, তখন আমার মনে হয় যে এটার মধ্যে আমি নেগেটিভিটি আসলে খুঁজে পাই না। দ্যাটস হোয়াট আই বিলিভ। অ্যান্ড ভিউজ নিয়ে চিন্তা করে আসলে কাজটা কখনো করা হয় নাই, কাজটা করা হবেও না। ভালো কাজটাই করার ইচ্ছে ছিল, ভালো কাজের মাধ্যমে মানুষ যদি দেখে, ভিউজ হয়, তাহলে তো ভালো, না হলে তো আসলে কিছু করার নেই। আমার কাছে মনে হয় কোনো আর্টিস্টই এত ভিউজের কথা চিন্তা করে কাজটা করেন না। এটা হয়তো অন্য জায়গা থেকে আসে, অন্য একটা জায়গা থেকে প্রেশার আসে। যেমন দেখা যায় হচ্ছে কাজটা ভালো না হলে, ভিউজ না হলে হয়তোবা যে অর্থটা লগ্নি করা হয়েছে সেটা হয়তোবা সম্পূর্ণভাবে উঠে আসে না। এটাও কিন্তু আর্টিস্টের উপর একটা প্রেশার, যে ও কাজটা করেছে, ওর কাজটাতে এতটুকু ভিউয়ারশিপ হয়নি, হয়তো ওই অর্থটা ফেরত আসেনি। এটা কিন্তু একটা চাপ আমাদের আর্টিস্টের মধ্যে পড়ে। কোনো আর্টিস্টে কিন্তু চায় না এই চাপটা নিতে, বাট সামহাও আমাদের দিকেই চলে আসে। বাট তাই বলে আমার কাছে মনে হয় না যে আমার কখনো এরকম কোনো প্রেশার খেতে হয়েছে জীবনে ভিউজের জন্য, যে আমি আমার কাজের নাম স্বামী কেন আসামি রাখবো, এমনটা হয়নি। বাট আমি চেষ্টা করেছি আমার জায়গায় থেকে আমি যে ধরনের কাজ করতে চাই
বা আমি যে ধরনের কাজে যুক্ত হতে চাই সেই কাজটাকে কত ভালো করে, কত প্রচার করে, কত ভিউয়ারশিপ আমি আসলে গেইন করতে পারি, সেটা আমার অলওয়েজ থাকে। সেটা আমার প্রচার প্রচারণার মাধ্যমে, বা আমি যদি পার্সোনালি কোনো কন্টেন্ট বানাতে পারি সেটার মাধ্যমে, বা বিহাইন্ড দ্য স্টোরি বানাতে পারি সেই মাধ্যমে। যেমন কিছুদিন আগে আমি একটা প্রজেক্ট করেছি মৎস্যকন্যা। সো ওটার আমি আমার নিজের জায়গা থেকে অনেক চেষ্টা করেছি প্রচার প্রচারণা করতে, কারণ আমার কাছে মনে হচ্ছে অনেকদিন পরে আমি একটা ডিফারেন্ট টপিকে কাজ করেছি যেটা মানুষকে দেখাতে পারলে আমার ভালো লাগবে। সো এই ধরনের আমার কাছে মানে পজিটিভ চেষ্টা থাকে, বাট নট ইন আ ভেরি ডিফারেন্ট ওয়ে বা একটু নেগেটিভ ওয়ে বা ডিফারেন্ট নাম রেখে। আই ডোন্ট ওয়ান্ট টু গ্র্যাব দ্য অ্যাটেনশন, আই ওয়ান্ট টু গ্র্যাব দ্য অ্যাটেনশন আমার টপিক, আমার কাজ এবং আমার অভিনয়ের মাধ্যমে। অদিতি, ভিউয়ারশিপটা চান নাকি কোয়ালিটি ওয়ার্ক চান? আমি সবসময় কোয়ালিটি ওয়ার্ক চাই, কখনোই আমার ভাইরাল হতে হবে বা ফেমাস হওয়াটা ডিফারেন্ট, বাট ওই ভাইরাল হওয়া, ট্রেন্ডি হওয়া, এটা আমি কখনোই চাইনি। কিন্তু এই চা গরম নিয়ে আমি বলতে চাই, ভাইরাল তো অনেক কিছুই হয়, অনেক রকমের হ্যাঁ, ওই যে টপিক, মাথা গরম বউ। হ্যাঁ, কিন্তু চা গরমের মতো একটা জিনিস অবশ্যই ভিউ পাওয়া উচিত, সবার দেখা উচিত, ভালো জিনিস সবার দেখা উচিত। ভিউয়ারশিপটা চাই না আপনি? না, ভিউয়ারশিপ, এখানে আমার একটা কথা আছে যে ভিউয়ারশিপ যদি শুধু দেখার উদ্দেশ্যে হয় একটা জিনিসকে, একটা ভালো কন্টেন্টকে বা একটা ভালো গল্পকে, যত বেশি দর্শক দেখবে এটা তো আমাদেরকে আনন্দ দিবে, তাই না? কিন্তু এটা যদি হয় যে এই এত ভিউ হলে আমার রোজগার এত হবে, আমার এটা এতখানি লাভ করবে, বা এই ভিউটা হলে আমি আওয়াজটা বেশি দিতে পারবো, এইটার কে আমি আসলে করি না, সমর্থন করি না। ভিউটা যদি হয় দর্শককে দেখানোর উদ্দেশ্যে, দেন দ্যাট ইজ গ্রেট। আর ভিউয়ের উপর ডিপেন্ড করে যদি শুধু এখন একটা সিনেমাকে বলেন বা একজন অভিনেতা অভিনেত্রীকে বলেন মূল্যায়ন করেন আপনি, এটা আমি আসলে এই মূল্যায়নটা করি না। কারণ আমি নিজেও মানে ভিউয়ের পেছনে দৌড়াই না, ভিউয়ের জন্য কাজ করি না, কাজ করি মন থেকে ভালোবেসে। সেইটা যদি মানুষ দেখে আনন্দ পাই, সেটা যে মানে যতজন মানুষই হোক, কোয়ালিটিফুল কাজ করতে চাই, সেটাই আমাকে আনন্দ দেয় আর কি। কি কোয়ালিটিফুল কাজ করতে চান আর করছেন এখন? কি কোয়ালিটিফুল কি কাজ করতে চাই, আমার চাহিদার তো শেষ নাই। আমি সিনেমা হ্যাঁ, সিনেমা আরেকটা করেছি চরকির জন্যই, আসলে ওয়েব ফিল্ম, সেটাও আমরা গত মাসেই আসলে কুয়াকাটায় শুটিং করে আসলাম। আমি নাম বলা যাবে না? হ্যাঁ শিওর, লাইফলাইন এটার নাম। লাইফলাইন, কাজী আসাদের, লিখেছেন আবির ভাই, অভিনয় করেছি আমি, বিদ্যাসিনা মিম, গাজী রাকায়েত আছেন, তারপরে চুমকি আপা আছেন, আখমা হাসান ভাই এই প্রথম ওয়েব ফিল্মে একটা, অনেকদিন পরে। হ্যাঁ অনেকদিন পরে, এবং তার এটা ওয়েব ফিল্মে প্রথম কাজ। বাহ, তো কাজটা ভালো হবে, গল্পটাও ভালো। আর সিনেমায় কাজ করেছি। অনম বিশ্বাসের অনেক আগে একটা সিনেমা করেছিলাম, সেই সিনেমাটাই এই আজকেও ডাবিং করে আসলাম, সম্ভবত 2-3 বছর আগে করা আসলে কাজ। সেটা আসছে এই বছরই আসবে। নাম বলা যাবে? হ্যাঁ, এটার নাম হচ্ছে ঠিকানা বাংলাদেশ। ঠিক আছে, থ্যাংক ইউ। অদিতি, আর কি কাজে আসছে যেগুলোর নাম বলা যাবে? আমার 1-1.5 বছর আগে করা একটা সিনেমা মাস্টার, রিজওয়ান শাহরিয়ার সুমিত ভাই উনি ডিরেকশন দিয়েছে, সেটা রটারডামে পুরস্কৃত হয়ে এসেছে। তো ওটা খুব জলদি আসবে। আমি ওখানে খুব ছোট বাট খুব সুন্দর একটা ক্যারেক্টার প্লে করেছি। আমি অপেক্ষায় আছি ওটা নিয়ে। আমি অলরেডি একটা শো করে ফেলেছি, কিন্তু আমি দেখিনি, অপেক্ষায় আছি। হ্যাঁ, আমরা সবাই অপেক্ষা করছি ওটার জন্য। দারুণ অপেক্ষা। কি কাজ করেছেন যেগুলো নাম বললে চাকরি থাকবে না? কি কাজ করছি যেগুলো আর কি আমি বুঝি না। আপনি কি কাজ করছেন, কি কাজ আসছে আপনার? আচ্ছা, বেশ কিছু কাজ। অনেকে আমাদের এখানে যারা বলতে চায় না, তো এই জন্য আমি বারবার জিজ্ঞেস করি, ভাই কি কাজ করছেন, নামটা কি? সো এই জন্য আর কি পরবর্তী কাজ কি আসছে আপনার? পরবর্তী কাজ, সামনে একটা শুট আছে, সামনে শুট করছি একটা ফিকশনারি, সিএমবির একটা প্রোডাকশন করছি। ওই একটা কাজ আর কি কোরবানি ঈদে হয়তো আসবে। এছাড়াও বেশ কিছু কাজের কথা চলছে। একটু থাকে না, একটু ভালো স্ক্রিপ্ট দেখে কাজ করার চেষ্টা করছি। জানি না কতটুকু সফল হব, বাট ইনশাল্লাহ সফলতা পাওয়ার ইচ্ছা আছে। নাম কিন্তু বলে নাই। নাম বলে চাকরি থাকবে না, নাম বলে চাকরি থাকবে এরকম না আর কি। নামগুলো এখন হয়তো বা নামগুলো চেঞ্জ হয়ে যেতে পারে। আচ্ছা, এরকম সময় হয় যে আর কি আমাদের শুট শেষ হয়, তারপরে নামটা মনে হয় যে একটু ভিন্ন রাখলে হয়তো বা ভালো হবে। আচ্ছা, সো এই জন্য এখনো নামগুলো বলতে পারছি না। নাম বলে চাকরি থাকবে না। সাফা, জি, সেম প্রশ্ন।
কি কাজ করছেন যেটা নাম বললে চাকরি থাকবে না? না না না, নাম বলতেই পারবো না, চাকরি থাকার না এটা তো দূরের কথা। কারণ নামগুলো, এটা আমি একদম পার্থর সাথে একমত। আমাদের দেখা যায় হচ্ছে একদম এন্ড মোমেন্টে নামটা চেঞ্জ হয়ে যায়, তখন হয় কি একটা নাম বলে ফেললে ওই নামটার কাজটা আসে না, দর্শক ওটাতে right. সেই জন্য আমার নাম বলাটা খুবই ডিফিকাল্ট। বাট অলরেডি আমার 3টা নাটকের শুটিং শেষ হলো এবং সামনে আরো 3-4টা করার প্ল্যান চলছে। সো কোরবানির ঈদ ইনশাআল্লাহ এগুলো দেখা যাবে। আমাদের একটা ছোট্ট পর্ব আছে, আমি 2টা করে প্রশ্ন আপনাদের জন্য রাখবো। যাহা বলবো মিথ্যা বলবো, আমি একটা শব্দ বা লাইন বলবো, এটা নিয়ে মিথ্যা বলতে হবে। স্টাডি ট্যুর, একদম পছন্দ করি না। ম্যাগনেট, মেঘনাথ দাদার মাছের ঝোলের তরকারি খুব মজা। গালি খেয়ে অভ্যাস আছে ডাক্তারদের, ট্রেনের সিনটা। আপনার কি গালি খেয়ে অভ্যাস আছে? হ্যাঁ আর কি, এটা তো দেয়। মিথ্যা বলতে হবে, মিথ্যা বলতে হবে, যা বলিব মিথ্যা বলিব না একদম একদম নাই। আচ্ছা, হ্যালো ডাকাত। ডাকাতের সাথে পরিচয় হয়েছে আপনার কখনো? হ্যাঁ হয়েছে। কখন? এটা হয়েছে যেখানে হয়েছে চা চা গরমে। গরমে। চা গরম হচ্ছে। চা গরমে আপনার সাথে ডাকাতের সাথে পরিচয় হচ্ছে, কারণ ডাক্তাররা হচ্ছে ডাকা। ডাকাত। ও আচ্ছা, স্যার আমি ধরতেই পারি না, ও আচ্ছা, it's okay. একটু স্লো। কোনো সমস্যা নাই। অদিতি, চা গরম। খুবই বাজে, দেখাই উচিত না কারো। ডাক্তার, ওরা এত খারাপ, ওরা আসলেই ডাক্তার। নন্দিনী 10 পয়েন্টস, 10-এ 10। থ্যাংক ইউ। আপনার যে এতগুলো নেয়া, নন্দিনী। নন্দিনী গেলে মিথ্যা বলবে? ছাগল। নন্দিনী একটা গাধা মেয়ে, একেবারে মেধা নাই, শুধু সত্যি শুধু বলতেছে, চেষ্টা সত্যি করছিল। আচ্ছা, ডাক্তার আর পুলিশ, এরা মানে মানুষের কোনো কাজে আসে না। থ্যাংক ইউ। আমরা শেষ করতে চাই আপনাদের একটা মাত্র বাক্য দিয়ে, দর্শকদের উদ্দেশ্যে যে কোনো ধরনের বাক্য আপনি শেয়ার করতে পারেন, ইতিবাচক নেতিবাচক যা ইচ্ছা তাই আপনাকে দিয়ে শোটা করছি। ওকে, চরকিতে এসেছে আমাদের চা গরম নামে একটি সিনেমা। সিনেমাটা আসলে চা বাগানের শ্রমিকদের নিয়ে। তো আপনারা দেখলে চা বাগানের মানুষরা আনন্দিত হবে, তাদের জীবন সম্পর্কে আপনারা জানতে পারবেন। এবং সবার মানে শেষে বলতে চাই, দেখুন কন্টেন্টটি চা গরম। এবং ধন্যবাদ শঙ্খদাকে, ধন্যবাদ চরকিকে, এবং ধন্যবাদ হচ্ছে সেই সমস্ত চা বাগানের শ্রমিকদের যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা সকালে 1 কাপ চা খেয়ে খুব রিফ্রেশ হই। অদিতি, সংক্ষিপ্ত। চা গরম খুবই ভালো একটা কন্টেন্ট, সবার দেখা উচিত। প্লিজ সবাই দেখবেন, কারণ এই মানুষগুলার স্টোরিগুলো সবার মাঝে ছড়িয়ে দেওয়াটা খুবই জরুরি। তো সবাই দেখবেন। অবশ্যই চা গরম দেখবেন। চা গরম দেখলে আপনারা এরকম অনেক ইনফরমেশন পাবেন যেটা আপনি হয়তো বা আগে কখনো জানতেন না। অ্যান্ড আমার মনে হয় যে এই ফিল্মটা অবশ্যই দেখা উচিত। দেখলে আপনাদের একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ তৈরি হবে। আমাদের দেশের মধ্যে একটা জনগোষ্ঠীর এই পরিস্থিতি তারা শিকার। অ্যান্ড এটাই বলবো যে আপনারা দেখুন, তারপর আপনারা জানান যে কেমন লেগেছে। অ্যান্ড এটাই, থ্যাংক ইউ। সাফা, মন ভালো করতে চান, রিফ্রেশ যাতে লাগে সেরকম কোনো কিছু ভাবছেন, অবশ্যই চা গরম দেখবেন। কারণ চা গরম এমন একটি গল্প যেটা দেখলে মন ভালো হয়ে যাবে। অ্যাট দ্য সেম টাইম এই মন ভালো থাকার রেশটা অনেক দিন আপনাদের রয়ে যাবে। সো মাস্ট ওয়াচ চা গরম। চায়ের রেশটা থেকে যাবে আমাদের এই আয়োজনের রেশটাও। তবে সেই আয়োজনের রেশটা দেখতে হলে এবং রাখতে হলে আপনাকে দেখতে হবে চা গরম। ধন্যবাদ সাফা কবির, পার্থ শেখ, সারা, জেবিন, অদিতি এবং রেজওয়ান পারভেজ, আপনাদের প্রত্যেককে। আপনারা আপনাদের মূল্যবান সময় আমাদের সাথে ব্যয় করেছেন এবং দিয়েছেন, আমরা অনেক কৃতজ্ঞ এবং আপনাদের জন্য অনেক শুভকামনা। নিশ্চয়ই আরও ভালো ভালো কাজ আপনাদের মাধ্যমে দেখব। দর্শক, কথা বলছিলাম আমরা মূলত সাফা, পার্থ, অদিতি এবং রেজওয়ানের সাথে, যারা বলছিলেন চা গরমটি দেখুন। কেন দেখবেন? চা গরম কি, কেন চাটা ঠান্ডা হলেই বা কি? কারণ এটি হচ্ছে বাংলাদেশের, এই কন্টেন্টের মালিক কিন্তু আপনি, এনারা করেছেন, প্রত্যেকে আমরা মালিক। অর্থাৎ এই আয়োজনটা এবং এই কন্টেন্টটা পুরোটাই হচ্ছে আপনি মালিক। আপনি না বাংলাদেশের মালিক। দেখুন, সমালোচনা করুন, আলোচনা করুন, যা হয় করুক না, দিন শেষে এটা বাংলাদেশের এবং আপনি বাংলাদেশের মালিক। বাংলাদেশকে ভালো রাখতে হবে আপনাকেই। দেখা হবে পরবর্তী আয়োজনে।